আমার আব্বু আমাদের সামনের ফ্ল্যাটের এক আন্টিকে লুকিয়ে বিয়ে করে প্রায় 15 বছর সংসার করেছে। শুধু তাই না, সেই সংসারে 2টা মেয়েও ছিল। সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? আম্মু সব জানতো, তবুও কখনো ঝগড়া করেনি, আমাদের কেউ কখনো বুঝতে দেয়নি। আমি প্রথম যেদিন সত্যিটা জানলাম, সেদিন আমার মনে হয়েছিল আমাদের পুরো পরিবারটাই আসলে একটা অভিনয় ছিল। আমাদের বাসাটা ছিল পুরনো ধাঁচের 5তলা বিল্ডিং এ, আমরা থাকতাম 3য় তলায়। ঠিক সামনের ফ্ল্যাটেই থাকতো রেশমা আন্টি, শান্ত স্বভাবের একজন মহিলা, সব সময় হালকা রঙের শাড়ি পরতেন, কারোর সাথে বেশি কথা বলতেন না। সাথে ছিল 2টা মেয়ে, বড়টার নাম নীলা, ছোটটার নাম তৃষা। ছোটবেলা থেকে আমি জানতাম ওদের বাবা বিদেশে থাকে, অন্তত সবাই তাই বলতো। কিন্তু এখন মনে হয় পুরো বিল্ডিংটাই হয়তো একটা মিথ্যার ভিতরে বাস করছিল। আব্বু ছিলেন খুব সম্মানিত মানুষ, এলাকার সবাই তাকে সম্মান করত। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মানুষকে সাহায্য করতেন। বাসায় আমাদের সাথে খুব কম সময় কাটালেও আমরা কখনো অভিযোগ করিনি, কারণ তিনি সব সময় বলতেন, সংসারের জন্যই তো এত কষ্ট করি। আম্মু শুধু চুপচাপ শুনতো। আম্মুর একটা অদ্ভুত অভ্যাস ছিল, আব্বু যত রাতেই বাসায় ফিরুক, আম্মু না খেয়ে অপেক্ষা করত। আমি অনেকবার বলেছি, আম্মু তুমি আগে খেয়ে নাও। আম্মু শুধু হাসতো, তোর আব্বু একা খেতে পারে না। আজ ভাবলে হাসি পায়, মানুষটা যে 2টা সংসারের মাঝখানে ভাগ হয়েছিল, সেটা আম্মু জেনেও এমন ভাবে অভিনয় করত। তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। একদিন রাত প্রায় 11:30, আব্বু তখনও বাসায় ফেরেনি। আমি বারান্দায় দাঁড়িয়ে ফোন দেখছিলাম, হঠাৎ দেখি সামনের ফ্ল্যাটের দরজা একটু ফাঁক হলো। তারপর আমার আব্বু বের হয়ে এলো। আমার বুকের ভেতরটা ধক করে উঠলো। আব্বু চারপাশ দেখে আস্তে করে দরজা লাগিয়ে দিল, তারপর নিজের ফ্ল্যাটের দিকে হাঁটতে লাগলো, যেন কিছুই হয়নি। আমি এতটাই অবাক হয়েছিলাম যে নড়তেও পারছিলাম না। আব্বু আমাকে দেখে থমকে গেল, কয়েক সেকেন্ড আমাদের চোখাচোখি হলো। তারপর সে স্বাভাবিক গলায় বলল, ঘুমাস না এখনো? আমি কিছু বলতে পারিনি, শুধু মাথা নাড়লাম। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম হয়তো কোনো দরকারে গিয়েছিল, হয়তো আন্টির বাসায় কোনো সমস্যা ছিল। কিন্তু এরপর থেকে আমি খেয়াল করতে শুরু করলাম, আব্বু প্রায় প্রতিদিন কোনো না কোনো অজুহাতে বাহিরে যেত। আর আশ্চর্যের বিষয়, রেশমা আন্টির বাসায় কিছু দরকার হলে আব্বু আগে গিয়ে হাজির হতো। কখনো বাজারের ব্যাগ তুলে দিচ্ছে, কখনো ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে যাচ্ছে, কখনো আবার নীলাকে স্কুলে পৌঁছে দিচ্ছে। একদিন নিচের দোকানে দাঁড়িয়েছিলাম, তখন পাশের বাসার এক আন্টি আরেকজনকে বলছিল, মানুষটা আসলে অনেক দয়ালু, নিজের পরিবারের মতো দেখাশোনা করে ওদের। তখন কথাটা স্বাভাবিকই লেগেছিল, এখন বুঝি মানুষ আসলে সত্যিটা চোখের সামনে দেখেও বুঝতে পারে না। কয়েক সপ্তাহ পর একটা ঘটনা সব বদলে দিল। সেদিন বিকেলে আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিল, প্রেসার অনেক কমে গিয়েছিল। আমি আব্বুকে ফোন দিলাম, ফোন বন্ধ। বারবার কল দিলাম, কোনো লাভ হলো না। শেষ আমি দৌড়ে নিচে ফার্মেসিতে গেলাম। ওষুধ নিয়ে ফিরে আসার সময় দেখি সামনের ফ্ল্যাটের দরজা খোলা, ভেতর থেকে হাসির শব্দ আসছে। আর সেই হাসির মধ্যে সবচেয়ে স্পষ্ট ছিল আমার আব্বুর গলা। আমি দরজার সামনে দাঁড়িয়ে জমে গেলাম। ভেতরে ডাইনিং টেবিলে আব্বু বসে আছে, নীলা তার পাশে দাঁড়িয়ে কিছু দেখাচ্ছে, তৃষা আব্বুর কাঁধে ঝুলে আছে, আর রেশমা আন্টি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছে। দৃশ্যটা এতটাই স্বাভাবিক ছিল যেন ওটাই তাদের আসল পরিবার। হঠাৎ তৃষা হেসে বলল, আব্বু আজ কিন্তু তুমি কোথাও যেতে পারবে না। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আব্বু? মেয়েটা আমার আব্বুকে আব্বু বলে ডাকলো। ঠিক তখনই আব্বুর চোখ দরজার দিকে পড়লো, তার মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। রেশমা আন্টিও আমাকে দেখে থেমে গেল। কয়েক সেকেন্ড পুরো বাসা নিস্তব্ধতা নেমে এলো। তারপর আব্বু ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তুই এখানে কেন? আমি কাপা গলায় বললাম, আম্মু অসুস্থ, তোমার ফোন বন্ধ ছিল। আব্বু কিছু বলতে পারছিল না, কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা তখনও বাকি ছিল। পেছন থেকে আম্মুর গলা শোনা গেল, ওকে আর মিথ্যা বলে লাভ নাই। আমি ঘুরে দেখি আম্মু দাঁড়িয়ে আছে, দুর্বল শরীর নিয়ে সিঁড়ি বেয়ে উপরে এসেছে, কিন্তু তার চোখ মুখে কোনো রাগ নেই, শুধু এক অদ্ভুত শান্তি। আম্মু আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আজ না হোক কাল, একদিন তো জানতেই হতো। আম্মুর শান্ত কণ্ঠস্বর আমার কানে পাথরের মতো আছড়ে পড়লো। আমি বিশ্বাস করতে পারছিলাম না, যে মানুষটা এত বছর ধরে এই পাহাড় সমান সত্যটা পিঠের উপর বয়ে বেড়াচ্ছিল, সে আজ এতটা সহজভাবে কথা বলছে। মা ধীরে ধীরে রেশমা আন্টির ঘরের ভেতরে ঢুকলেন। আমার মনে হয়েছিল আজ হয়তো কোনো বড় প্রলয় ঘটবে, চিৎকার, চেঁচামেচি কিংবা ভাঙচুর, কিন্তু কিছুই হলো না। মা গিয়ে তৃষার মাথায় হাত রাখলেন। মেয়েটা তখন অবাক হয়ে তাকিয়ে আছে। আব্বু অপরাধীর মতো মাথা নিচু করে ডাইনিং টেবিলের এক কোণে দাঁড়িয়েছিলেন। মা স্থির গলায় বললেন, ওরা তো নিষ্পাপ, ওদের কি দোষ? তোর আব্বু যখন 15 বছর আগে এই ভুলটা করেছিল, তখন আমি চলে যেতে পারতাম, কিন্তু তোদের কথা ভেবে আর এই মেয়ে দুটোর ভবিষ্যতের কথা ভেবে আমি থেকে গিয়েছি। আমি চিৎকার করে বলে উঠলাম, এই নোংরামিকে তুমি ত্যাগ না করে মেনে নিলে আম্মু?
আমাদের সাথে কেন এই অভিনয় করলে? মা এক মুহূর্তের জন্য জানালার বাহিরে তাকালেন। বিকালের ম্লান আলোয় তার চোখের কোণের বলিরেখাগুলো যেন আরো স্পষ্ট হয়ে উঠলো। অভিনয় না করলে তুই কি আজকের এই সম্মান নিয়ে বড় হতে পারতি? সমাজ কি তোকে সহজভাবে নিত? মানুষ বলতো অমুক সাহেবের 2 বউ 2 সংসার। আমি শুধু তোর বাবাকে না, আমাদের পরিবারটাকে আগলে রেখেছিলাম। আব্বু এবার মুখ খুললেন, তার সেই গাম্ভীর্য ভরা কণ্ঠস্বর আছে একদম ভাঙা। আমাকে ক্ষমা করিস, আমি পরিস্থিতি সামলাতে গিয়ে মিথ্যার জালে জড়িয়ে পড়েছিলাম। রেশমার কেউ ছিল না, আমি শুধু তাকে একটা নাম দিতে চেয়েছিলাম। আমার পিত্তি জ্বলে গেল। নাম দেওয়ার জন্য নিজের ঘরে মিথ্যা বলতে হয়, নিজের সন্তানদের ঠকাতে হয়। আমি লক্ষ্য করলাম নীলার তৃষাও কাঁদছে। ওরাও জানতো না যে আমরাই ওদের বাবার আসল পরিচয়। আজ ওদের কাছেও তাদের পৃথিবীটা উলটপালট হয়ে গেছে। রেশমানটি ফুপিয়ে কেঁদে উঠলেন। বড় আপা, বিশ্বাস করেন আমি কখনো আপনার অধিকার কেড়ে নিতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম আমার মেয়ে দুটো যেন একটা বাবার পরিচয় পায়। আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না। সিঁড়ি দিয়ে দৌড়ে আমার ফ্ল্যাটে চলে এলাম। নিজের রুমে দরজা বন্ধ করে অন্ধকার ঘরে বসে রইলাম। ঘরের প্রতিটি কোণ, প্রতিটি আসবাবপত্র আজ আমার কাছে অচেনা মনে হচ্ছে। এই দেয়ালে টাঙানো আমাদের হাসি খুশি পারিবারিক ছবিটা যেন আমাকে ভেঙাচ্ছিল। একটু পরে দরজায় টোকা পড়লো। আম্মু, দরজা খুল, ওষুধটা খেতে হবে। আমার শরীরটা ভালো লাগছে না। আমি দরজা খুললাম, কিন্তু আম্মুর দিকে তাকাতে পারছিলাম না। মা বিছানায় বসে দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানি তোর খুব ঘৃণা লাগছে, কিন্তু একটা কথা মনে রাখিস, পৃথিবীতে যদি সত্যি সাদা কালো হয়, মাঝখানে কিছু ধূসর রং থাকে। তোর আব্বু দোষী, কিন্তু সে আমাদের কোনো অভাবে রাখেনি, আবার ওদেরও রাস্তায় ফেলে দেয়নি। আমি ম্লান হাসলাম। তার মানে তুমি বলতে চাও টাকা আর সামাজিক সম্মান থাকলে বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া যায়? মা কোনো উত্তর দিলেন না, শুধু চুপচাপ শুয়ে পড়লেন। সেই রাতের পর থেকে আমাদের বাসায় এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আব্বু এখন আর লুকিয়ে যান না। দিনের একটা সময় তিনি সামনের ফ্ল্যাটে কাটান, বাকি সময় আমাদের এখানে। আগে যেটা ছিল গোপন পাপ, এখন সেটা এক অলিখিত সমঝোতা। কিন্তু আমি খেয়াল করলাম আব্বু আমাদের সাথে চোখ মেলাতে পারেন না। আর আম্মু আম্মু আগের মতোই যত্ন করে আব্বুর জন্য খাবার বেড়ে রাখেন। তবে সেই হাসিতে এখন আর প্রাণ নেই। আর কয়েকদিন পর একদিন বিকেলে আমি বাজারে যাচ্ছিলাম। সিঁড়িতে নীলার সাথে দেখা। সে হাতে একটা কলেজের ফর্ম নিয়ে দাঁড়িয়েছিল। আমাকে দেখে সে থমকে গেল। কিছুক্ষণ ইতস্ত করে নিচু গলায় বলল, আপু, কলেজের ফর্ম বাবার নামের জায়গায় কি ওনার নামটা লিখবো নাকি অন্য কিছু? আমি নীলার চোখের দিকে তাকালাম। সেখানে একরাশ ভয় আর অনিশ্চয়তা। এই মেয়েটাকে তো এতদিন মিথ্যা স্বপ্ন দেখানো হয়েছে। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমাদের বাবার এই দ্বৈত জীবন আমাদের সবাইকে এক গুগল ধাঁধায় ফেলে দিয়েছে, যেখানে কেউ পুরোপুরি সুখে নেই, আবার কেউ কাউকে ছেড়ে যেতেও পারছে না। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।